লকডাউন নিয়ে সমন্বয়হীনতা চরমে, বাড়ছে বিভ্রান্তি, জোনের সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট কার্যকরী নয়, বলল বিএসএমএমইউ। পরীক্ষার রিপোর্ট দেখে প্রতিক্রিয়া জানাবে গণস্বাস্থ্য কেন্দ্র। দেশে করোনা আক্রান্ত লাখ ছুঁই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা প্রতিরোধে জোন ভিত্তিক লকডাউন কিংবা বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয়হীনতার প্রমাণ মিলেছে। কোন এলাকা, কোন জোনে কি বিধিনিষেধ আর কোন এলাকা কবে থেকে লকডাউন, এই নিয়ে বিভ্রান্তি রয়েছে সারা দেশেই এবং বিভ্রান্তিতে রয়েছেন সারা দেশের মানুষ। চট্টগ্রাম ও যশোর সহ দেশের বেশ কিছু এলাকায় এর মধ্যে লকডাউন ঘোষণা করা হলেও সেটি বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। করোনা সংক্রমণ রোধে 17টি এলাকাকে রেড জোন এবং লকডাউন হিসেবে চিহ্নিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে যশোর সিভিল সার্জন। সরেজমিনে এই এলাকাগুলোতে গিয়ে কিছু সাইনবোর্ড ছাড়া অনেকটাই স্বাভাবিক জনজীবন দেখা যায়। লকডাউন বাস্তবায়নে প্রশাসনিক কোনো নজরদারিও চোখে পড়েনি। সিভিল সার্জন বলছেন, এলাকা চিহ্নিত করে লকডাউন ঘোষণার দায়িত্ব তাদের, তবে এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের। করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে এই লকডাউন কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে। তবে লকডাউন বাস্তবায়নে কেন কোনো প্রশাসনিক উদ্যোগ নেই, এর কোনো উত্তর মেলেনি জেলা প্রশাসকের কাছে। সিভিল সার্জন সাহেবকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অথরিটি দেওয়া হয়েছে এগুলো করার জন্য, জোন চিহ্নিত করার জন্য। উনি জোন চিহ্নিত করেন, তারপরে উনি আমাদেরকে নিয়ে সেটা বাস্তবায়ন করেন। এদিকে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের 15 তারিখের প্রেস বিজ্ঞপ্তির আলোকে বরিশালে রেড জোন এলাকা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে কার্যকর করতে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সিভিল সার্জন। মাইক্রো প্ল্যানিং সম্পন্ন হলে পরে আমাদের মহাপরিচালক মহোদয়ের অনুমতিক্রমে সেটি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের জোন অনুযায়ী তাদের কার্যক্রম শুরু হবে। বিভিন্ন কমিটি নিয়ে মিটিং করছি, বিভিন্ন সংস্থা নিয়ে মিটিং করছি, আমরা ফিল্ড স্টাডি করছি। আশা করি এ সপ্তাহের মধ্যেই বরিশালে বিভিন্ন এলাকাতে আমাদের জোনিং কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এদিকে একটি ওয়ার্ডকে লকডাউন ও 10টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রামের সিভিল সার্জন। এবং 17 জুন 2020 খ্রিস্টাব্দ রাত 12টা 1 ঘটিকা হইতে জোনিং সিস্টেম বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে পরবর্তী 21 দিন কার্যকর থাকবে। সিটি কর্পোরেশন বলছে, সিভিল সার্জনের সুপারিশে তারা বাস্তবায়নে পদক্ষেপ নেবে। জীবন এবং জীবিকা দুটো সমান্তরালভাবে বা আমরা সমন্বয়টা নিশ্চিত করতে পারবো। এদিকে জোনভিত্তিক বিধিনিষেধ বাস্তবায়নে গড়িমসি ও সিদ্ধান্তহীনতায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর লাল, হলুদ ও সবুজের বিভ্রান্তিতে হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। তাই এই বিষয়ে সরকারি সিদ্ধান্তের বিস্তারিত গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের আমলে আনার দাবিও জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জীবন বাঁচাতে দ্রুত লকডাউনের দাবি রেড জোন ঘোষিত এলাকার বাসিন্দাদের। স্বাস্থ্যবিধি মেনে না চললেও এখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরের। আলী তালুকদারের রিপোর্ট। পুরো রাজধানীতে 45টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও অপেক্ষা তা বাস্তবায়নে। করোনা নিয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বে মেনে চলার তাগিদ দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হয় না।
রাজধানীর বাবুবাজার মিটফোর্ড এলাকা জুড়ে অসংখ্য মানুষের চলাফেরা, যার চারপাশকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান। ব্যস্ত এই এলাকাটি রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও এখানকার বাসিন্দা ও সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মানার অভ্যাস খুব একটা নেই। সতর্কতা বলতে জানি যে আর কি নিজে হেফাজত থাকা, সতর্ক থাকা, মাস্ক ব্যবহার করা, এটাই। ওরকম যদি পজিশন নিত তাহলে জানি আমরা দোকান আবার খুলতাম না, লকডাউনে বাসা থাকতাম। একজনের গায়ে আরেকজনের ঘেঁষাঘেঁষি লাগতে আছে, হাতাহাতি চলতেছে, ধাক্কাধাক্কি চলতে আছে, অনেক বেশি গ্যাদারিং। প্রশাসনে যদি সেরকমভাবে স্ট্রংলি যদি কোনো অ্যাকশন নিত তাহলে আমরা মানতাম ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে রেড জোন ঘোষণা আর সীমানা নির্ধারণের ক্ষেত্রে তা দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। এখানে 100% লকডাউন হলে ভালো হয়। জানি তারপর তো বেড়ে দেয়, সবাই আসছে কর্মস্থল কর্ম করে তো খাইতে দিব। এখন থেকে এটা বন্ধ করা উচিত, এখন থেকে সব বন্ধ করে দেওয়া উচিত। আমরা আছি যার যার স্বার্থ নিয়ে, এতে মানুষ মরবো, মানুষ যে মরতেছে এটা নিয়ে কেউ আমরা ভাবতেছি না। সাধারণ জনগণ মনে করে লকডাউন বাস্তবায়ন হলে কমবে সংক্রমণের ঝুঁকি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা প্রতিরোধে রেড জোন, ইয়েলো এবং গ্রিন জোন ঘোষণা করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জোন বা জোন ঘোষণা করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের নয়। বুধবার রাতে ঢাকার 2 সিটি মেয়র সহ সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন বৈঠক শেষে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জোন ভিত্তিক লকডাউন ঘোষণা করার পর তা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ আসে বৈঠকে। তাজুল ইসলাম মনে করেন, জোন বা সাবজোন ভিত্তিক লকডাউন বাস্তবায়ন করতে হলে স্থানীয়দের অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই। বলেন, আক্রান্তের ভিত্তিতে এলাকা লকডাউন করা হলে ফল ভালো পাওয়া যাবে। সংক্রমণের সংখ্যা অনুযায়ী রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন ঘোষণা করবেন স্বাস্থ্য। পুরো ওয়ার্ডটাকে তো আর রেড জোন ঘোষণা করার দরকার নেই। তাহলে জোন যদি করা হয় তাহলে ওই এলাকাটা হবে, আর অথবা একটা ওয়ার্ডকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা, এই পদ্ধতিতে করার জন্য যায় কিনা এটা নিয়ে আলোচনা করার জন্য মেয়র সাহেবদের মতামত নেওয়া হয়েছে। এর আগে বুধবার দুপুরে রাজধানীর পরীক্ষামূলক লকডাউন এলাকা রাজাবাজার পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, লকডাউনের মাধ্যমে লাগাম টানতে চান করোনা সংক্রমণের। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ম্যাপিং করে দিলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে। তানজিন মেহেদি রিপোর্ট। 2 মাসের সাধারণ ছুটির পর অর্থনীতিকে চাঙ্গা করতে সচল করা হয় দেশ, কিন্তু থামেনি করোনা সংক্রমণ, বরং প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে এলাকা ভিত্তিক কঠোর লকডাউনের কথা বলছে সরকার। রাজাবাজার এখন পরীক্ষামূলক অবরুদ্ধ। রাজাবাজার ঘুরে দেখতে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তরের মেয়র। ঢাকাকে রেড, ইয়েলো আর গ্রিন এই 3 জোনে ভাগ করা হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রেড জোনে প্রয়োজন কঠোর লকডাউন। ঢাকার 2 সিটিতে 45টি রেড জোন চিহ্নিত করা হলেও কার্যকর হয়নি লকডাউন। নগর কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সুনিশ্চিত তথ্য না দেয়ায় লকডাউন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ম্যাপিং পাওয়ার পরে আমরা 72 ঘন্টা সময় লাগবে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য, 48 থেকে 72 ঘন্টা। কারণ ওই এলাকাকে আমার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। ওই এলাকাতে আমার দেখতে হবে যে ওই এলাকাতে কোনো কোভিড টেস্টিং সেন্টার আছে কি না আছে। রাজাবাজার ঘুরে ফেরার সময় স্থানীয় সরকার মন্ত্রী জানালেন, লকডাউনের মধ্য দিয়ে লাগাম টানতে চান সংক্রমণের। লকডাউন এলাকায় বসবাস করা সরকারি চাকরিজীবীরা অফিসে না গেলে কোনো সমস্যা নেই বলেও জানান মন্ত্রী। বেসরকারি চাকরি করেন, সেখানে ওদের কাছে আমরা পত্র প্রেরণ করে আমরা জানিয়ে দেব যে তারা এখানে বাধ্য হয়ে এই এলাকায় থাকতে হচ্ছে, অতএব তাকে আপনারা এখানে যেতে পারবে না। রাজাবাজারের পরীক্ষামূলক লকডাউন সফল ও কার্যকর হয়েছে বলে মনে করেন মন্ত্রী ও মেয়র। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসা সামগ্রী সংগ্রহ, পরিকল্পনা এবং আগামী দিনেও কোভিড-19 মোকাবেলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোর্শেদ জামান।
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র্যাপিড ডট ব্লড কিট কোভিড-19 ভাইরাস শনাক্তে কার্যকর নয়। এই কিটের কার্যকারিতা পরীক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ গঠিত পারফরমেন্স কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গণস্বাস্থ্যের কিটে করোনা উপসর্গ নিয়ে আসা মাত্র 11 থেকে 40% ব্যক্তির সংক্রমণ শনাক্ত করা গেছে। আর গণস্বাস্থ্য কেন্দ্র বলছে, কার্যকারিতা পরীক্ষার মূল রিপোর্ট দেখেই তারা তাদের অবস্থা জানাবেন। তৌহিদ শান্তর প্রতিবেদন। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড ডট ব্লড কিটটি উদ্ভাবনের পর থেকেই আলোচনায় চলে আসে। করোনা শনাক্তে তাদের কিটটি অব্যর্থ। আবিষ্কারের পর থেকেই দ্ব্যর্থহীনভাবেই এই দাবি করে এসেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ এবং কিটটির উদ্ভাবক ডক্টর বিজন কুমার শীল। যদিও র্যাপিড কিট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা তুলে ধরে চুলচেরা বিশ্লেষণে অনেক বিশেষজ্ঞের মত ছিল, এই র্যাপিড কিট করোনা শনাক্তে অতটা কার্যকর হবে না। কিটটির কার্যকারিতা পরীক্ষায় বিএসএমএমইউর অধ্যাপক শাহিনা তাবাসসুমকে প্রধান করে 6 সদস্যের কমিটি 2 মে থেকে কাজ শুরু করে। এই কমিটি 1.5 মাসের গবেষণা শেষে জানায়, করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিটে মাত্র 11 থেকে 40% শনাক্ত সম্ভব। 1 থেকে 14 দিনের মধ্যে আমরা প্রথমেই বলেছি 11 থেকে 40% রোগীর 11 থেকে 40% প্রথম 2 সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে। 11 থেকে 40% মাত্র। আর ওইটা যে কথাটা বলেছেন সেটা হলো 2 সপ্তাহ পরের কথা। ওই একটার সাথে আরেকটা গুলাই ফেললে কিন্তু হবে না। আনুষ্ঠানিক রিপোর্ট হাতে নিয়েই কিটের বিষয়ে নিজেদের অবস্থান জানাবে গণস্বাস্থ্য। এই যে রিপোর্টটা সাবমিট করেছে, যে আমরা এখন পর্যন্ত কোনো পাইনি, বঙ্গবন্ধু থেকে আমরা কোনো রিপোর্ট পাইনি বা ওষুধ প্রশাসন থেকে আমরা রিপোর্ট পাইনি। এই রিপোর্ট পাওয়ার পরেই আমরা আমাদের বিস্তারিত মতামত দিতে পারব। নিজেদের উদ্ভাবিত এই র্যাপিড কিট দিয়েই গত 25 মে জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। 2 দিন পর বিএসএমএমইউর টেস্টেও তার করোনা পজিটিভ আসে। একইভাবে 13 জুন র্যাপিড ডট ব্লটেই করোনা নেগেটিভ আসে জাফরুল্লাহ চৌধুরীর। পরে পিসিআর পরীক্ষাতেও করোনা নেগেটিভ শনাক্ত হয় ডক্টর জাফরুল্লাহর। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ডেক্সামেথাসন করোনা রোগীর চিকিৎসায় ভালো কাজ দেয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনে উল্টো ফল হতে পারে বলে সতর্ক করেছেন ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। তিনি বলেছেন, করোনায় আক্রান্ত সবার জন্য এই ওষুধের প্রয়োজন নেই, মূলত শ্বাসকষ্ট দেখা দিলে এটি প্রয়োগ করা যেতে পারে। আর জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। বাংলাদেশের 30টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাম বিশ্লেষণে দেখা গেছে, ডেক্সামেথাসন মুখে খাওয়ার ওষুধের দাম সর্বনিম্ন 60 পয়সা থেকে 1 টাকা 15 পয়সা পর্যন্ত। ইনজেকশনের দাম সর্বনিম্ন 15 টাকা থেকে 30 টাকা। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, ডেক্সামেথাসন স্টেরয়েড ওষুধ। প্রয়োজন অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে তিনি এই ওষুধ ব্যবহার করেছেন। তবে জ্যেষ্ঠ এই চিকিৎসক বলেন, এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ব্যবহার করা উচিত হবে না। রোগীরা যেন করোনার নাম হলেই শুরুতে এটা ব্যবহার করা যাবে না। কেউ যেন নিজের ইচ্ছা মতে দোকান থেকে কিনে ব্যবহার না করে। রোগীরা অবশ্যই ব্যবহার করা যাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। ইভেন যারা ওই যে ফার্মেসি যারা বা যারা ওষুধ বিক্রেতা, তাদের জন্য একটা রিকোয়েস্ট, কোনো ক্রমেই প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ যেন ব্যবহার করা না হয়। এতে উপকারের চেয়ে অপকারের সম্ভাবনা কিন্তু খুব বেশি। মূলত করোনা আক্রান্ত যেসব রোগীর ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয়, সে রোগীদের জীবন বাঁচাতে ডেক্সামেথাসন ভালো কার্যকর। তবে মৃদু উপসর্গযুক্ত রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই। এটা নতুন কোনো ওষুধ নয়, এটা 40-50 বছর যাবত ব্যবহার করা হয় এবং অনেক রোগী আমরা এটা ব্যবহার করে থাকি। বিশেষ করে এটা কিন্তু একটা জীবন রক্ষাকারী ঔষধ। এইকে ধরেন শকে ইউজ করা হয়, মানুষের সিরিয়াস অজ্ঞান হয়ে যাচ্ছে সেখানে ব্যবহার করা হয়, প্রেশার কমে গেলে ব্যবহার করা হয়। তারপরে ধরেন যে যেমন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, শ্বাসকষ্ট হঠাৎ করে বেশি হলে সেখানে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়। বিভিন্ন করে সিরিয়াস যদি অ্যালার্জি হয়ে যায় সেখানে এগুলো ব্যবহার করা যায়। এমনকি সেকেন্ডারি অন্য কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু হতে পারে। সুতরাং আমাদের বুঝতে হবে কিন্তু সিরিয়াস সাইড ইফেক্ট আছে। এবিএম আব্দুল্লাহ বলেন, এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দেশে প্রথমবারের মতো একদিনে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা 4000 ছাড়ালো। 24 ঘন্টায় 4008 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির পরীক্ষার মাধ্যমে এই সর্বোচ্চ সংখ্যক শনাক্তর
ফলাফল পাওয়া গেল। মারা গেছেন 43 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 98,489 জনের, মৃত্যু হয়েছে 1,305 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,925 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ 38,189 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1,305 জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে 17,527টির মধ্যে শনাক্ত হয়েছেন 4,008 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 22.87%। করোনায় আক্রান্ত হয়ে বুধবার আরও 3 চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। ঢাকা, দিনাজপুর ও চট্টগ্রামে 3 চিকিৎসক করোনার কাছে হার মেনে চলে গেছেন না ফেরার দেশে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাক্তার শাহ আব্দুল আহাদ সকাল 8:30টার দিকে মারা যান। এর আগে বুধবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার নুরুল হক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার পর টেস্ট করতে দিলে বুধবার সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বাণিজ্যমন্ত্রী এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন টিপু মুনশি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। মোট মৃতের সংখ্যা 4,47,000 ছাড়িয়েছে আর মোট আক্রান্তের সংখ্যা 83 লাখের বেশি। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 850 মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-19 মোট মৃত্যু 1,19,000 ছাড়িয়েছে, যা প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দেশটির মৃত্যুর সংখ্যার বেশি। ব্রাজিলে একদিনে 1338 জনের মৃত্যু হয়েছে। এদিকে মহামারী ভাইরাস ক্রমেই বিপর্যয় ডেকে আনছে ভারতে। দেশটিতে 24 ঘন্টায় 11,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 2,006 জন। তবে স্বস্তির খবর হচ্ছে বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 43 লাখের বেশি মানুষ। সাধারণ রোগের রোগীদের চিকিৎসা দিচ্ছে না সরকারি বেসরকারি হাসপাতালগুলো, ফলে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। চিকিৎসা সেবা দিতে কয়েক দফা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিলেও অমান্য করে চলছে সরকারি বেসরকারি হাসপাতালগুলো। হাসান পারভেজের প্রতিবেদন। দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। প্রতিদিনই খবর হচ্ছে চিকিৎসা না পেয়ে অবহেলায় মৃত্যু। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, কোনো হাসপাতালে ভর্তি করাতে না পেরে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর ঘটনা ঘটছে। সাধারণ রোগীদের এমন অসহায়ত্ব নিত্যদিনের ঘটনা। হাসপাতালগুলোয় সৃষ্টি হয়েছে ভয়াবহ সেবা সংকট, কোথাও যেন দেখার কেউ নেই। এটা তো খুব দুঃখজনক, তাই না? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা বলছি, আমাদের পরামর্শ কমিটি বলছে যে দুইটাই ট্রিটমেন্ট করতে হবে। সরকার সিদ্ধান্ত নিছে, আগে তো কোভিড নন কোভিড তারা আলাদা রাখছিল, কিন্তু দুটো একসাথে এক হাসপাতালে করার কথা। কেন তারা করবে না? এটা তো ঠিক হচ্ছে না, করা উচিত। করোনা ও নন করোনা রোগীদের জন্য চিকিৎসা দিতে পৃথক ব্যবস্থা রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। এর আগে 11 মে স্বাস্থ্য মন্ত্রণালয় বেসরকারি হাসপাতালের জন্য আরেক নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, জরুরি চিকিৎসা নিতে আসা রোগীকে ফেরত দেয়া যাবে না। কিন্তু এমন নির্দেশনা মানছেন না হাসপাতালগুলো। সমন্বয়হীনতার কারণে এখনো দেশের নানা জায়গায় অনেকগুলো মানুষ চিকিৎসা না পেয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করছে। এই জায়গাটিতে সমন্বয় আনতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হসপিটাল শাখা সেটা মনিটরিং করছেন যে কারা কারা মানছে কি কারা কারা মানছে না। তারা কিন্তু মনিটরিং এর মাধ্যমে এগুলো একটা টিম মেনটেন করে তারা এগুলোকে অবজারভেশন রাখছেন এবং তারা বিভিন্ন জায়গায় যে দেখছেন কোথাও অবস্থাপনা আছে কিনা, সেই জন্য তারা ব্যবস্থাপনা নিচ্ছেন। করোনার ব্যাপক সংক্রমণকালেও দেশের স্বাস্থ্য ব্যবস্থার এমন বেহাল দশায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।
করোনার এই সংকটে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার নামে বিএনপি সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। চিকিৎসা সরঞ্জাম নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। সংক্রমিত এলাকার ম্যাপিংয়ের মাধ্যমে রেড, ইয়েলো এবং গ্রিন জোন করতে যাচ্ছে। সঠিক সমন্বয়ের উপর নির্ভর করবে কার্যকর ফল। স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ডিএমপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষের মাঝে সুসমন্বয় গড়ে তুলতে হবে। আমাদের আর অবহেলার সময় নেই। সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সকলের সহযোগিতা কামনা করছি। খুলনা মহানগরীর গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুর রকিব খানকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখা। এছাড়া সভা করে সিদ্ধান্ত নিয়ে বুধবার দুপুরের পর থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। সভায় সব আসামিকে গ্রেপ্তার এবং খুলনা থানার ওসিকে প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসকদের অনির্দিষ্টকালে কর্মবিরতির আহ্বান করা হয়। এদিকে ডাক্তার রাকিবকে হত্যার ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করা হয়। গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের 5 রোগীর মৃত্যুর ঘটনায় ঢাকার ওই বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা সহ শীর্ষস্থানীয় 4 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। অপর কর্মকর্তারা হলেন হাসপাতালের এমডি ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান এবং পরিচালক ডাক্তার আবু সাইদ এম রহমান। গেল 27 মে ওই অগ্নিকাণ্ডে নিহত এক রোগীর স্বজনের দায়ের করা মামলায় তদন্ত চলছে জানিয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, তদন্তে যারই অপরাধ পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মাওলানা আল্লামা শেখ আহমদকে আল্লামা শফির উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বিকেলে হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে জানানো হয়, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফিকে আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে রাখা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা শেখ আহমদকে। তবে আল্লামা আহমেদ শফির অবর্তমানে মাদ্রাসার মহাপরিচালকের পদ পাবেন নতুন পদ পাওয়া মাওলানা শেখ আহমদ। বাবুনগরীকে অব্যাহতি দেয়া নিয়ে সমর্থকদের অসন্তোষ দেখা দেয় হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব মুইনি মুহতামিমের পদ ছেড়ে দিতে সম্মত হওয়ায় মজলিসে শোরার সদস্যগণ তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্থলে হযরত মাওলানা শেখ আহমদ সাহেবকে মুইনি মুহতামিম পদে নিয়োগ দেওয়া হয়। আহমদ শফি সাহেব আমৃত্যু অত্র জামিয়ার মুহতামিম হিসাবে বহাল থাকবেন। তার ইন্তেকালের পর পরবর্তী মজলিসে শোরার অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এহতেমামের যাবতীয় দায়িত্ব পালন করবেন আল্লামা শায়েখ আহমদ সাহেব। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ মার্কিন যৌথ বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে অধিকতর সম্প্রসারণে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইউএস চেম্বারের যৌথ উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক অনলাইন সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কারিগরি পর্যায়ে একাধিক সভা আয়োজন এবং বাংলাদেশ ইউএস বাণিজ্য কাউন্সিল গঠন করার বিষয়ে পরীক্ষা করে দেখার বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। কোভিড-19-এর প্রেক্ষাপটে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখা, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাপনার সংহতকরণ এবং
বিদ্যমান প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাময় প্রেক্ষিত বিবেচনায় দ্বিপক্ষীয় বিনিয়োগ ক্ষেত্র সম্প্রসারিত করার প্রতিপাদ্য নিয়ে এই অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর এই সময়ে চরমভাবে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের আয় এবং কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান তৈরি এবং ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষদের আয় পুনরুদ্ধারে প্রত্যাশার প্রতিফলন হয়নি বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, মহামারীর এই সময়ে কর্মচ্যুতি ঠেকাতে প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট বরাদ্দ ও কর্মপরিকল্পনা। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসছে বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে ২,০০০ কোটি টাকা, যার মাধ্যমে দরিদ্র কৃষক, অভিবাসী শ্রমিক, বেকার তরুণরা স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রামাঞ্চলে কৃষি, কৃষিজাত পণ্য, ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে চলতি বাজেটে তরুণদের জন্য ১০০ কোটি টাকার স্টার্ট আপ মূলধন রাখা হলেও আসছে বাজেটে তার রাখা হয়নি। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন, করোনার এই সময়ে কর্মসংস্থান টিকিয়ে রাখতে সুনির্দিষ্ট রূপরেখা নেই এবারের বাজেটে। লোকজন তো কেনাকাটা করতে যাচ্ছে না, রেস্টুরেন্ট খেতে যাচ্ছে না, চুল কাটতে যাচ্ছে না। তাতে এই যে ইনফরমাল সেক্টরে যে কর্মসংস্থান আমরা হারিয়েছি, সেগুলো যে এখন খুলে দিলেই ফিরে আসবে, এটা প্রায় ধরে নেওয়াটা খুব একটা বড় ভুল ধারণা। বাজেটে যে জিনিসগুলো দেওয়া হয়েছে যদি ঠিক করে বাস্তবায়ন না করতে পারি, তাহলে বেসরকারি খাতে আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের একটা প্রবলেম হবে। বেসরকারি খাতে বিনিয়োগ করে নতুন কর্মসংস্থান বানানো উইল বি আ চ্যালেঞ্জ। দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন অনানুষ্ঠানিক খাতে কর্মরত, তখন লকডাউন ও সাধারণ ছুটির কারণে এদের আয় ও কর্মসংস্থান ভীষণভাবে বিপর্যস্ত। তাই করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থান বান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। কন্ট্রোলে চলে আসার পরে অর্থনীতি যদি একটা ঘুরে ধারার মানে একটা উত্তরণের পর্যায়ে যায়, তখন যেই বিনিয়োগগুলি হবে সেগুলো যাতে একটু কর্মসংস্থান বান্ধব হয়, এবং আমরা যদি কোনো নতুন স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করি, এগুলোকে একটু এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড করার কথা ভাবতে হবে। আমরা জানি আমাদের শ্রম বাজারে 85% বেশি কিন্তু আসলে এই অনানুষ্ঠানিক খাতে এনগেজড, এবং এই বিশাল নতুন করে যারা দারিদ্র সীমার নিচে পড়েছেন, তাদের একটা বড় অংশ কিন্তু আসলে এই ধরনের অকুপেশনে তারা জড়িত আছেন। আসছে বাজেটে গ্রামীণ কর্মসংস্থান তৈরিতে সামাজিক সেবা কার্যক্রমের আওতায় দরিদ্র ও অতিদরিদ্রদের স্বনিয়োজিত কাজে যুক্ত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। করোনা মুক্ত ঘোষণার পর আবারও নতুন করে 2 জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন নিউজিল্যান্ডে। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক আব্দুল হাই। 24 দিন পর এই 25 দিনের মাথায় নিউজিল্যান্ডে নতুন করে 2 জন করোনা পজিটিভ শনাক্ত হলো। এই 2 জন মূলত নিউজিল্যান্ডের নাগরিক। তারা ইউকে থেকে, ইংল্যান্ড থেকে তারা ট্রাভেল করে অস্ট্রেলিয়া হয়ে তারা নিউজিল্যান্ডে পৌঁছাইছেন 7ই জুন, এবং 7ই জুন থেকে তারা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে যে আইসোলেশন সেন্টার আছে সেটাতে তারা সেলফ আইসোলেটেড হিসেবে আইসোলেশনে ছিলেন, এবং তারা 14 জুন তারা কিন্তু অকল্যান্ড থেকে প্রাইভেট কারে করে তারা ওয়েলিংটন, রাজধানী ওয়েলিংটনে তারা ট্রাভেল করেন। এখানকার ডিরেক্টর জেনারেল অফ হেলথ অ্যাশলে গ্লোনফিল্ড তিনি নিশ্চিত হয়েছেন যে এই ট্রাভেলের সময় কিন্তু তারা কোনো কারোর সাথে তাদের কন্ট্যাক্ট হয়নি, কিন্তু তাদের এই যে যাত্রার পরে ওয়েলিংটনে গিয়ে যখন তাদেরকে করোনা টেস্ট করা হয়, এই করোনা টেস্টের পরে তাদের রেজাল্ট পজিটিভ আসে। এবং তাদের আজকে নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জেসিন্ডা আর্ডেন তিনি সংবাদ সম্মেলনে কনফার্ম করেছেন যে এই 24 ঘন্টার মধ্যে কিন্তু তাদের এই 2 জনের সাথে যে কন্ট্যাক্ট ট্রেসিং হয়েছে এমন 320 জনকে তারা ট্রেস করেছেন, এবং এই 320 জনকে গ্র্যাজুয়ালি তাদের টেস্ট করা হচ্ছে।
এবং এখন পর্যন্ত যাদের টেস্ট করা হয়েছে তাদের ভিতরে কারোরই পজিটিভ পাওয়া যায়নি। এখানকার নিউজিল্যান্ডের আর্মির যে অ্যাসিস্ট্যান্ট চিফ তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিমানবন্দরে বিমান থেকে যারা নিউজিল্যান্ডের নাগরিক যারা দেশে ফিরবেন তাদের ওখান থেকে বিমান থেকে ফেরা থেকে শুরু করে আইসোলেশন সেন্টারে তাদের 14 দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়া পর্যন্ত এই সব কিছু দেখভাল করার দায়িত্ব তিনি এখানকার অ্যাসিস্ট্যান্ট আর্মির চিফকে দিয়েছেন। স্লোভেনিয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। স্লোভেনিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টার ব্যবধানে স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন 3 জন। এই নিয়ে দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1499 জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 109 জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 1359 জন। গতকাল থেকেই স্লোভেনিয়ার সাথে ইটালির সীমান্ত সংযোগ পুনরায় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও স্লোভেনিয়া সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক রুটে চলাচল করে এমন সকল বাস এবং ট্রেনকে পুনরায় তাদের সেবা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ থেকে দেশটির অনেক সাধারণ মানুষই মনে করছেন হয়তোবা দ্বিতীয় ধাপে দেশটি আবারও করোনা বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। সৌদি আরবে করোনা পরিস্থিতি এবং প্রবাসীদের দেশে ফেরত আনার ফ্লাইট ব্যবস্থাপনা এবং প্রক্রিয়া, প্রবাসীদেরকে কোভিড-19-এ আক্রান্ত নন এরকম সার্টিফিকেট জোগাড় করা ইত্যাদি নানা বিষয় নিয়ে জটিলতা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সে বিষয়ে দূতাবাসের সঙ্গে কথা বলে স্পষ্ট তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলামিন। উন্নতি নেই সৌদি আরবের করোনা পরিস্থিতির। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সৌদি আরবে 5000-এর মতো মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে। এছাড়াও 39 জন মানুষ এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত সৌদি আরবে 1039 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 350-এর মতো বাংলাদেশি সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া বাংলাদেশি আক্রান্ত হয়েছেন 15,000-এর মতো। তো সৌদি আরবে বাংলাদেশিরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল তারা দেশে ফেরার জন্য। আগামী 20 জুন রিয়াদ থেকে যেই ফ্লাইটটি যাবে ঢাকার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, সেটির যাত্রী তালিকা 357 জনের নাম প্রকাশ করেছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস। তো তাদেরকে বলা হয়েছে যে তালিকা অনুযায়ী যারা তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে রিয়াদের রিজিওনাল অফিস থেকে টিকিট সংগ্রহ করার জন্য, তাছাড়া যারা ঢাকা যেতে চান তাদেরকে স্বাস্থ্য সনদ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তো কোথা থেকে কিভাবে স্বাস্থ্য সনদ নেবেন এই ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা না দেওয়া হলেও বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র বলছে এই ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমি কথা বলেছিলাম বাংলাদেশ বিমানের রিয়াদের রিজিওনাল ম্যানেজার, তিনি বলেছেন যে তারা যাত্রীদের একটি তালিকা পেয়েছেন দূতাবাস থেকে, সেই অনুযায়ী তারা টিকিট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং বেশ করোনার প্রভাবে খুলনা মহানগরে চলমান সড়ক সম্প্রসারণ ও ড্রেন সংস্কারের কাজ চলছে ধীর গতিতে। এ অবস্থায় 2 প্রকল্পের প্রায় 402 কোটি টাকার কাজ সময় মতো শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সিটি কর্পোরেশন। বিশ্লেষকরা বলছেন যথাসময়ে কাজ শেষ না হলে প্রকল্পের ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়বে জনদুর্ভোগ। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনায় বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। দীর্ঘদিনের এই সংকট নিরসনে জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের বড় 2 প্রকল্প হাতে নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। বর্তমানে এই প্রকল্পের কাজ চলমান আছে। করোনার সংক্রমণ রোধে সারা দেশে গেল 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হলে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া আটকে যায়। সংশ্লিষ্টরা বলছেন করোনা পরিস্থিতিতে উন্নয়ন কাজ শেষ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। সংক্রমণ এড়াতে খুলনার বাইরের কোনো শ্রমিককে কাজে লাগানো হচ্ছে না, আবার নির্মাণ উপকরণও পাওয়া যাচ্ছে না। তারপরও সময় মতো কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেশার দিলেও তো আমি ম্যাটেরিয়াল পাবো না, প্রেশার দিলেও আমি জনবলের সাপোর্টটা পাবো না, এগুলো তো আমাকে কনসিডার করতেই হবে।
তবে সময় মতো কাজ শেষ করতে না পারলে জনদুর্ভোগ বাড়বে বলে মনে করেন নাগরিক নেতারা। যত দ্রুত সম্ভব এটা না করলে এটা ভোগান্তি থেকে যাবে এবং এই ধরনের সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সিটি মেয়র বলছেন চলমান কাজ আর বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে খুলনা শহরের মধ্যে থাকা শ্রমিকদের দিয়ে উন্নয়ন কাজ চালিয়ে নেওয়া হবে। খুলনা যে শ্রমিক তারাই নিয়ম সামাজিক স্বাস্থ্যসম্মত দূরত্ব বজায় রেখে তারা কাজ করবে, কাজ আর বন্ধ করা যাবে না। খুলনা মহানগরীর সড়ক সম্প্রসারণ ও ড্রেন সংস্কারের কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 402 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতিতে উত্তোলিত ও অবিক্রিত শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে পড়েছেন সিলেটের লোভাছড়া পাথর কোয়ারির ব্যবসায়ীরা। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হওয়ার পথে বসার জোগাড় হয়েছে কয়েকশো ব্যবসায়ীর। সেই সঙ্গে কয়েক হাজার শ্রমিকও আছেন কর্মহীন হওয়ার শঙ্কায়। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যান্য পাথর কোয়ারি থেকে সারা বছর পাথর সরবরাহের সুযোগ থাকলেও ব্যতিক্রম সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি। সড়ক যোগাযোগ না থাকায় বর্ষা মৌসুমে নদীতে পানি আসলে এখানকার পাথর পরিবহন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার বর্ষার শুরুতে পাথর পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগ করা শত শত পাথর ব্যবসায়ী। সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। লকডাউন ছিল, আমাদের এলাকায় কোনো শ্রমিক আসতে পারে নাই, বিদায় পাথরগুলো স্টক রয়েছে। শত শত ব্যবসায়ী যদি এই পাথরটা না যায় তাহলে পথে বসবে। কাজ বন্ধ হয়ে যেতে খাইব কি করে, সবাই অনাহারে মারা যাব। আজকের উচিত যদি বন্ধ হয় তে আমরা বিকালে খরচ করার মতো আমরা টাকা পয়সা নাই, কেবা সেটে নাই। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হয় গেল 13 এপ্রিল। সেই সঙ্গে পাথর উত্তোলনের পাশাপাশি জমা করা পাথর বিক্রিও বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তীতে ব্যবসায়ীরা আদালতে শরণাপন্ন হলে আদালত 15 জুন পর্যন্ত পাথর পরিবহনের সময় বেঁধে দেন। কিন্তু এই কম সময়ে প্রয়োজনীয় লোকবল ও পরিবহন সংকটের কারণে উত্তোলিত পাথরের সিংহভাগই স্থানান্তর করতে পারেননি তারা। 15 দিনে আমাদের আদৌ পাথর তো নেওয়া কোনো অবস্থাতে সম্ভব নয়। আমি আজকে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে, আমার মুলাগুলবাসীর পক্ষ থেকে আমাদের একটা প্রাণের দাবি, আমাদের এই সময়টা যেন বর্ধিত করা হয় এবং যেভাবে হোক আমাদের পাথরটা নেওয়ার সুযোগ হয়। জেলা প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞার বাইরে কিছুই সম্ভব নয়। অবৈধ কাজ আমরা কোনোভাবেই করতে দেব না। সিলেট জেলায় অবৈধ কোনো পাথর উঠবে না। এই জন্য প্রশাসনকে যতটা কঠোর হওয়া দরকার প্রশাসন কঠোর হবে। তবে লকডাউন এবং পরিবহন সংকটের বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসনের প্রতি কোয়ারির উত্তোলিত পাথর বিক্রির সুযোগ করে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক। চীন নিয়ন্ত্রণ রেখা না মানার ফলেই লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এই অভিযোগ নাকচ করে বেইজিং বলছে দিল্লি সমঝোতা লঙ্ঘন করেছে। এদিকে সীমান্তে 23 ভারতীয় সেনা সদস্য নিহতের ঘটনায় চীনের প্রতি সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেনাদের বলিদান বৃথা যাবে না। ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে যে কোনো পরিস্থিতির জবাব দেওয়া হবে। তবে পরিস্থিতি বিবেচনায় উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লাদাখ নিয়ে ভারত চীন সীমান্তে দুপক্ষের সংঘর্ষের পর বিরোধ নিরসনে দিল্লিকে সংলাপে সঠিক পথে হাঁটার আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ আহ্বান জানান। সেই সঙ্গে সীমান্তে নিয়োজিত সেনাদের দিল্লির অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলে সতর্ক করে বেইজিং। আর চীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে ভারত। বুধবার এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শান্তি চাইলেও যে কোনো পরিস্থিতিতে শি জিনপিং সরকারের আগ্রাসী মনোভাবের উপযুক্ত জবাব দেওয়ার সামর্থ্য আছে ভারতের। ভারত শান্তি চাহতা है। নিহত সেনাদের নিয়ে আমরা গর্বিত। দেশবাসীকে আশ্বাস দিতে চাই, সৈনিকদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। আগামী 20 জুন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় সভা ডেকেছেন মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 5টায় এ সভায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা।
ভারত চীন সীমান্তে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দুদেশের সীমান্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সহিংসতার পথ বাদ দিয়ে সংলাপের মাধ্যমে দ্রুত সংকট কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাচিয়া ইসলাম, নিউজ 24। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। লকডাউন নিয়ে সমন্বয়হীনতা চরমে, বাড়ছে বিভ্রান্তি, জোনের সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্ত করে না, বলছে বিএসএমএমইউ, প্রতিক্রিয়া জানাবেন উদ্ভাবকরা, পরামর্শ ছাড়া ডেক্সামেথাসন ব্যবহার মানা। দেশে করোনা আক্রান্ত লাখ ছুঁই, আরও 43 জনের মৃত্যু, বিশ্বজুড়ে প্রাণহানি 4.5 লাখ ছাড়িয়েছে, মৃত্যুতে প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়ালো যুক্তরাষ্ট্র। দেশের চিকিৎসা সেবায় চরম অবস্থাপনা, সাধারণ সেবা থেকেও বঞ্চিত রোগীরা, কোনো নির্দেশনা মানছে না সরকারি বেসরকারি হাসপাতাল। আল্লামা শফির উত্তরসূরি মনোনীত শেখ আহমদ, মজলিসে শুরার বৈঠকে বাবুনগরীকে অব্যাহতি, থমথমে হাটহাজারী, অতিরিক্ত পুলিশ মোতায়েন। করোনার থাবায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান, আয়ের ব্যবস্থা করার প্রতিফলন নেই বাজেটে, বলছেন বিশ্লেষকরা। এবং লাদাখ নিয়ে ভারত চীনের পাল্টাপাল্টি অভিযোগ, বদলা নেওয়ার হুঁশিয়ারি মোদির, সংযমী হওয়ার আহ্বান জাতিসংঘের, শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।